নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। এই মধুরাত ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা গল্পটির 7ম পর্ব। দিদি, তুমি রঞ্জনদার জন্য অপেক্ষা করো, আমি মৃণালদাকে দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসি। এই বলে পরদিন সকালে মাউন্ট এভারেস্ট হোটেল থেকে সবিতা মৃণালকে নিয়ে বেরিয়ে পড়ে দার্জিলিং ঘুরতে। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। ইচ্ছে করেই গাড়িটা নিল না। সূর্য কেবল উঠেছে, মেঘের ঝটাপটিও যেন অনেকটা কম। খুব ভালো লাগছে কিন্তু এই দার্জিলিং শহরটা। কি কি দেখার আছে এখানে সবিতা? মৃণাল প্রশ্ন করে। অনেক কিছু। রঞ্জনদার ক্যাম্প খুঁজতে গিয়ে জলপাহাড় এক নজরে দেখেছে। চলো আজ বারছিলের দিকে যাই। তার আগে এসো আমরা একটা নতুন জিনিস খেয়ে নিই। এই বলে পাশেই এক সাহেবি রেস্টুরেন্টে ঢুকে পড়ে দুজনে। বয়ে এসে দাঁড়াতেই কাটলেট আর মোমোর অর্ডার দেয় সবিতা। কৌতূহলী হয়ে মৃণাল জিজ্ঞাসা করে খুব আস্তে, মোমো কি সবিতা? কি তা বলতে পারবো না, তবে খেতে খুব ভালো লাগে। দার্জিলিং এলেই ওটা আমি খেতে ভুলি না। কাটলেট, মোমো আর কফি খেয়ে দুজনে আবার বেরিয়ে পড়ে। রাস্তায় বেরিয়ে এসে সবিতা বলে, জানো, সাথে ববিটা থাকলে কিন্তু এসব জায়গায় ঢুকলে তাড়াতাড়ি আর বেরোতে চায় না। কেন? ওই যে স্ক্রিনের ওপার থেকে কনসার্ট বাজছে, শুনলে না খেতে খেতে। ওখানে অনেকেই নাচছে, ববিটার আবার নাচের নেশা দারুণ। এতক্ষণ নিশ্চয়ই ও নাচে যোগ দিত গিয়ে, তাই নাকি? যাক, ও না এসে ভালোই হয়েছে। মৃণালকে ওইভাবে কথা বলতে দেখে সবিতা একটু হাসে। বোঝে তার মৃণালদা নিতান্ত ভালো মানুষ। এসব অত্যাধুনিক উগ্র আমোদ ওকে মোটেই আনন্দ দেয় না, ঠিক রবিনের উল্টো। অথচ এমন কিছু মৃণালের মধ্যে আছে যা রবিনের নেই। সেই জন্যই রবিনের চাইতে মৃণালকে সবিতার বেশি ভালো লাগে। উগ্র আমোদ ও স্ফূর্তির নেশাটাও যেন সবিতার একদম কমে গেছে, হয়তো মৃণালের ইচ্ছাতেই। ওরা ততক্ষণে সবে ক্যাপিটাল থিয়েটারে পেরিয়েছে। বউ করে একখানা কালো গাড়ি তাদের পাশ দিয়ে চলে গেল। মৃণালের চোখে পড়ল একজন ভদ্রলোক হাতটা বাড়িয়ে ছো মেরে সবিতার ভ্যানিটি ব্যাগটা তুলে নিল। দুজনেই হতভম্ব হয়ে পিছন থেকে গাড়িটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সবিতা বলে উঠল, আরে, ওটা যে রঞ্জনদার গাড়ি। মৃণাল যেন এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে বলল, বলো কি, কেমন করে বুঝলে? বারে, ও গাড়ির নম্বর তো আমার মুখস্থ। চলো চলো। কার্শিয়াং থেকে নিশ্চয়ই রঞ্জনদা ফিরল, আর আমার সঙ্গে অমন রসিকতা করলো পার্কের মধ্যে আমাকে হঠাৎ দেখে। আবার ফিরে চলল দুজনে মাউন্ট এভারেস্ট হোটেলের দিকে। আশ্চর্য ব্যাপার, রঞ্জন ফেরেনি। কবিতার রুমে শুয়ে শুয়ে সংবাদপত্রখানা পড়ছিল। ওদের অত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে অবাক হয়ে বলল, কী রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলি, হেলিকপ্টারে করে দার্জিলিং ঘুরলি নাকি? না দিদি, ঠাট্টার ব্যাপার নয়, এদিকে এক সিরিয়াস কাণ্ড ঘটে গেছে। তারপর ঘটনাটা খুলে বলল সবিতা। সব শুনে কবিতা বলল, বুঝলাম, 5খানা নাম্বারি নোট ও আমার রিস্ট ওয়াচটা সমেত তোমার ভ্যানিটি ব্যাগটা একেবারেই গেল। কিন্তু রঞ্জনদার গাড়িতে লোকটা এলো কেমন করে? সেটাই তো ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ, রঞ্জনদা গাড়িটাকে চুরি করেও পালাচ্ছিল। রাস্তায় তোমার ভ্যানিটি ব্যাগটা পাওয়ার সাথে ফাউ হিসাবে পেয়ে গেল, মৃণাল মন্তব্য করে। যাকগে, যা হবার তা তো হলো। দেখা যাক রঞ্জন এলে কিছু বোঝা যায় কি না। এই বলে কবিতা উঠে তার নিজের ঘরের দিকে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হোটেলের বয় এসে খবর দিল রঞ্জনবাবু এসেছেন। খবর পেয়ে কবিতা ছুটে যায় রঞ্জনের ঘরে। কি ব্যাপার, তোমরা এসে পড়েছ? রঞ্জন হাসি মুখে প্রশ্ন করে। একটা সোফায় বসে পড়ে কবিতা বলে, এসেছি কাল সন্ধ্যায়। তোমার এত দেরি হলো কেন ফিরতে? আর বলো না, এদিকে এক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। রঞ্জন শেষ করতেই কবিতা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি হলো? কার্শিয়াংয়ে যে ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে দেখি আমার গাড়ি নেই। খুব খোঁজাখুঁজি করলাম, কিছুতেই কিছু হলো না। পুলিশেও খবর দিলাম। বেলা 3টে নাগাদ ফ্রেন্ডের গাড়িতে করেই দার্জিলিং ফিরবো ভাবছি। হঠাৎ এসে কে একজন খবর দিল গাড়ি নাকি পাওয়া গেছে। ছুটে গেলাম, গিয়ে দেখি কার্ডবোর্ডের একধারে গাড়িটা দাঁড় করানো রয়েছে। আবার পুলিশের ঝামেলা কাটিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে রওনা হতে দেরি হয়ে গেল।
কবিতা অবাক হয়ে বলে, কি আশ্চর্য ব্যাপার, দেখো দেখি, তোমার ওই গাড়িতে করেই কে একজন এসে আজ সকালে রাস্তার উপরেই সবিতার হাত থেকে ওর ভ্যানিটি ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেছে। তাই নাকি? এ তো দেখছি দিনে দুপুরে ডাকাতি শুরু হয়ে গেল। আমি ভাবলাম তুমি হয়তো হোটেলে ফেরার পথে সবিতার সঙ্গে রসিকতা করলে, তাই বলে আমি অমন উদ্ভট রসিকতা করব? সে যাক, নিশ্চয়ই কোনো পাকা চোরের কাজ, ও আর পাওয়া যাবে না। এখন সব পরিষ্কার হয়ে গেল। চলো, ওরা ও ঘরে আছে, ওখানেই টিফিন করা যাবে। কে কে এসেছে? সবিতা দুজনে। ববিটা এসেছে নাকি? রঞ্জনের কোটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে রাখতে কবিতা বলে, না না, ববিতা আসেনি, মৃণাল এসেছে। মৃণাল অর্থাৎ সবিতার গানের মাস্টারমশাই। ও বেশ, চলো। দুজনে ঘর থেকে বেরিয়ে আসে। সত্যি দার্জিলিং এসে এরকমভাবে তোমার কতগুলি টাকা চলে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি সবিতা। ঘাটের উপর পাশাপাশি বসে সবিতার পিঠে হাত দিয়ে সান্ত্বনার সুরে কথা কয়টা বলে মৃণাল। টাকার জন্য ভাবছি না, ভাবছি তোমার দেওয়া আংটিটার জন্য। ওটাও খুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম, ওই জন্যই সত্যি মনটা খুব খারাপ লাগছে। বলতে বলতে আরও কাছে এগিয়ে আসে সবিতা। তাতে কি হয়েছে? আংটি গেছে, আমি তো চুরি যাইনি, এই তো তোমার কাছেই রয়েছি। ততক্ষণে সবিতার পেলব দেহটা মৃণালের বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বাইরে জুতোর আওয়াজে দুজনের সংযত ও সতর্ক হয়। রঞ্জন ও কবিতা ঘরে ঢোকে অত্যন্ত আনন্দোচ্ছল হয়ে ওদের সম্ভাষণ জানাবার জন্য, কিন্তু ঘরে ঢোকার পরই কারো মুখে একটিও কথা নেই। হতভম্ব হয় রঞ্জন ও মৃণাল পরস্পরকে নিষ্পলক দৃষ্টিতে দেখতে থাকে। কবিতা বলে, কি হলো, তোমরা যে একেবারে চুপ হয়ে গেলে? এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। রাজু না? মৃণাল শেষ না করতেই রঞ্জন বলে ওঠে, দাদা, তুমি তুমি বেঁচে আছো? খুশির আবেগে দুজনকে জড়িয়ে ধরে। অবাক হয়ে দু বোন কবিতা সবিতা পুতুলের মতো দাঁড়িয়ে দুই ভাইয়ের নাটকীয় ভাতৃমিলন প্রত্যক্ষ করে। তারপর দুজন বসে পড়ে। রঞ্জন সোচ্চার কণ্ঠে বলে ওঠে, কবিতা, আজ আমার চাইতে সবচেয়ে খুশির দিন। দীর্ঘ 6 বছর আমার হারানো দাদাকে আমি ফিরে পেয়েছি। আজ আমার কত আনন্দ। প্রণাম করো দাদাকে। নিজে প্রণাম করে তার ভাবী সহধর্মিণীকে প্রণাম করতে বলে। দাদা, এটি তোমার ভাবী বৌমা। ঘটনা ও সম্বন্ধের আকস্মিক পরিবর্তনে কবিতা প্রথমটায় কিছুটা হতভম্ব হয়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই সে মৃণালকে প্রণাম করে। ক্ষণিক খারাপ লাগলেও মৃণাল সকলের বড় প্রতিপন্ন হয়, সে ভাবটা সে তাড়াতাড়ি কাটিয়ে নেয় এবং পূর্ব প্রসঙ্গ ফিরে যায়। তোদের সবাইকে হারিয়ে আমি প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলাম। আজ সান্ত্বনা পেলাম, অন্তত তুই বেঁচে আছিস রাজু। দাদা, তুমি শুনে খুশি হবে, মা, বোন, পামেলি এখনো বেঁচে আছে। কি কি বলছিস? মা বেঁচে আছে? পামেলিও? কোথায় কোথায় তারা? সোফা ছেড়ে আনন্দের আবেগে উঠে পড়ে মৃণাল। ওরা দুজনেই আমার কলকাতার বাসায় আছে। মৃণালের অশ্রু যেন মৃণাল ও রঞ্জনের চোখ থেকে অঝরে বইতে শুরু করলো। আর তার সাথে ভাতৃমিলনের দুই সাক্ষী, দুই বোন কবিতা সবিতাও চোখ ভিজে উঠল। কিন্তু আর কেউ বোধহয় বেঁচে নেই দাদা। সবাই মানে? বাবা, শামু, চামেলিদি, পার্থ, জামাইবাবু, ভাগ্নি, সুমি, সবাই বোধহয় ওই দাঙ্গায় মারা গেছে, তাই না? না রে, চামেলি হয়তো এখনো বেঁচে আছে, তবে কোথায় আছে আমি তা জানতে পারিনি আজও। আর কারো খোঁজ পাইনি। তবে চামেলিদির এক চিঠিতে জামাইবাবু ও ভাগ্নি সুমির মর্মান্তিক মৃত্যু কাহিনী জানতে পেরেছি। সেই চিঠি আমিও পাই আশ্চর্যজনকভাবে। তাহলে দিদির সঙ্গে তোমার আর দেখা হয়নি? আমি যখন গঙ্গারামপুরে এসেছিলাম কিছুদিন আমাদের সেই আত্মীয়র বাড়িতে, সেই সময় হঠাৎ একদিন একটা চিঠি পাই। সেই চিঠিটা পড়েছি আর কেঁদেছি কতবার। আজও প্রতিটি শব্দ আমার মুখস্থ হয়ে আছে। বলো দাদা, কি লিখেছিল দিদি? প্রায় বড় সড়ো চিঠিখানা। মৃণাল পকেট থেকে চিঠিখানা বের করে রঞ্জনের হাতে দেয়। রঞ্জন চিঠিটা জোরে জোরে পড়তে থাকে। শ্রী চরণ কমলেশু পিসিমা, পাকিস্তানে দাঙ্গার সময় স্বামী কন্যা নিজেকে হারিয়ে কোনো রকমে প্রাণটা নিয়ে আমি পদ্মা পার হয়ে এখানে কদিন হলো এসেছি। এক শিক্ষক মহাশয়ের গৃহে বর্তমান আছি।
আজ পর্যন্ত ভাই বোন বাবা মা কাহারও খোঁজ পাইনি, হয়তো কেউই আর বেঁচে নেই। তবু যদি কেউ কোনো রকমে তোমার ওখানে এসে থাকে, এই চিন্তা করেই আমার এই চিঠিখানা লেখা। বাঁচবার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজের এই তুচ্ছ প্রাণটাই বাঁচল। কিন্তু আমার স্বামী, কন্যা, ভাই বোন এরা কেউ আর বাঁচতে পারল না এ পাষণ্ডদের হাত থেকে। বাঁচার আশায় যখন আমরা এক পরিচিত মুসলমান লোকের বাসায় গেলাম, সে তখন একটা ঘরের মধ্যে আমাদের রেখে কোথায় চলে গেল। খানিক পরে মৃণাল শামু ঘরের বাইরে গেল অবস্থা দেখতে। ইতিমধ্যে একদল গুন্ডা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। প্রথমেই তোমার জামাইয়ের বুকে ছোড়া বসিয়ে দিল। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমাকে একজন লাথি মেরে ফেলে দিল ঘরের এক কোণে। ছোট পার্থটিকে একটা তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তৎক্ষণাৎ শেষ করে দিল। আমার মেয়ে সুমি, তাকে তুমি খুব ছোট দেখেছিলে। সেও ছিল তখন আমাদের সাথে। পাশের বাড়ির ঘোষবাবু আর তার মেয়েদের নিয়ে আমাদের সাথে প্রাণ বাঁচাতে এসেছিলেন। বুড়ো ঘোষবাবুর মাথায় একটা লোহার রড মেরে তাকে চিরতরে শেষ করে দেয়। আমাকে ছোড়া ঘোষ দুই বাবুর দুই মেয়ে সুমিকে তারা কোনো আঘাত করল না। টানতে টানতে তারা ওদের তিনজনকে বাইরে নিয়ে গেল। আমি আবার চিৎকার করে উঠলাম, কিন্তু তখন কে তা শোনে? গুন্ডারা তখন যুবতীদের সঙ্গে নেশায় মাতোয়ারা। আজ আমি সব হারিয়ে অর্ধ উন্মাদ। সে রাত্রিরে গুন্ডাদের পাশবিক অত্যাচার আমাকেও রেহাই দেয়নি। কখন জ্ঞান হারিয়েছিলাম জানি না। জ্ঞান ফিরলে দেখি গ্রামের বড় দিঘির ধারে প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছি। সুমির খোঁজ করলাম, ভাইদের খোঁজ করলাম, কিছুই হলো না। তারপর আবার এক গুন্ডার পাল্লায় পড়লাম। যখন নৌকায় সীমান্ত পার হচ্ছিলাম একা অনেক রাত্রে, নৌকার মাঝি মাল্লারা মাঝ পদ্মায় হঠাৎ অসহায় অবস্থায় আমার উপর যখন আমি প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি চিরতরে তাদেরই নৌকায় চড়ে, আমি বোধহয় পাগল হয়ে যাব। আবোল তাবোল কথা সবসময় মনে আসছে। কি জানি কি হলো, কোথায় যাব? আর এই পাপ দেহ একা একা বেশি দিন বয়ে নিয়ে বেড়াতেও চাই না। প্রণাম নিও, হতভাগিনী চামেলি। চিঠিটা পড়া শেষ করতেই দেখলো সকলের চোখ কান্নায় যেন ছলছল করছে। চিঠিটা পাওয়া মাত্র আমি লালগোলা গিয়েছিলাম, কিন্তু নির্দিষ্ট ঠিকানা না থাকায় বহু খোঁজ করে ওদিকে দিদির সন্ধান পাইনি আর। একই সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সকলে। মৃণাল আবার বলে, আমি তো দেশ ছেড়ে চলে আসার সময় ঢাকায় তোর বাসাতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। সব বলছি দাদা, সব বলছি। তোমায় আবার ফিরে পেয়ে আমার কি যে আনন্দ লাগছে। কবিতা টিফিন এ ঘরে দিয়ে যেতে বলেছ তো সকলের জন্য? রঞ্জন প্রশ্ন করতেই সবিতা বলে ওঠে, হ্যাঁ আমি বলে দিয়েছি। আচ্ছা তবু দেখি দেরি করছে কেন? সবিতা টিফিনের ব্যবস্থা করতে যায়। মৃণাল বলে, এই দেশ ছেড়ে এখানে আসার পর আমি প্রায় অর্থাহারে অনাহারে মরতে বসেছিলাম, যদি না সবিতা নিজে যেচে আমার কাছে গান শিখতে শুরু করত। ঠিক এই সময় সবিতা বয়কে সাথে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলে, কেন, গান শিখলে কি হতো? মৃণাল হেসে বলে, তোমার কিছু হতো না, আমার অনেক ক্ষতি হয়ে যেত। কি যে বলো, এতে এমন কি উপকার আমি করেছি তোমার? মৃণালকে তুমি সম্বোধনে প্রথমটায় রঞ্জন একটু অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে ঘনিষ্ঠতার মাত্রা দেখে সে চট করে সব বুঝে নেয়। এদিকে সব কটা কথা শেষ করে স্মিতহাস্যে কফি তৈরি করতে লেগে যায় সবিতা। একটু পরে টিফিন খেতে খেতেই রঞ্জন শুরু করতে বলতে, দাদা, ছুটি নিয়ে ঢাকা থেকে তুমি যখন বাড়ি গেলে তার 3 দিন পরই জানতে পারলাম রাজশাহীতে ভীষণ গণ্ডগোল হয়েছে, বহু লোক মারা গেছে। কয়েকখানা আর্জেন্ট টেলিগ্রাম করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না, না টাউনের বাড়ি থেকে না গ্রামের বাড়ি থেকে। উদ্বিগ্ন হয়ে বাইরে রওনা হলাম টাউনের বাসায়। খোঁজ নিতে গিয়ে আমি অবাক হলাম, কর্ণহার গ্রাম নাকি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে বাবা তোমাদের খোঁজ নিতে গেছেন গ্রামে। বাসায় মা ও চামেলির কাছে শুনলাম গোটা দিন তোমাদের কোনো খবর নেই দেখে আমিও রওনা হলাম আমাদের গ্রাম কর্ণাহারের দিকে। তখন বিকেল হয়ে গেছে। গ্রামে পৌঁছেই দেখি পুলিশ মিলিটারিতে ছেয়ে গেছে গোটা গ্রাম। ভেতরে ঢুকতে যেতেই একজন সার্জেন্ট আমায় বাধা দিল। তাকে আমাদের বাড়ির কথা বললাম। উত্তরে বললেন, নিশ্চয়ই আপনার বাড়ির সকলে কোথাও চলে গেছেন,
গ্রামের ভেতরে কোনো মানুষ নেই। বাড়িটা দেখার জন্য তবু জেদ ধরায় একজন সিপাহী সাথে দিয়ে বললেন, যান ঘুরে আসুন।